আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, নির্বাচনমুখী বাংলাদেশ, জনগণের প্রত্যাশা, এই সব কিছু মিলেই বিস্তারিত আলাপ করে চলুন। আমাদের সাথে যুক্ত হবেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি এবং এই মুহূর্তে যুক্ত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জম হোসাইন হেলাল। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ যোগে। আজ জাতীয় নির্বাচন নিয়ে সুশীল সমাজ ও শিক্ষাবিদদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ হয়েছে। আমরা একটি প্রতিবেদনও দেখছিলাম সেটি নিয়ে। এই প্রসঙ্গে আপনার মন্তব্য জেনে নেব শুরুতেই। আমাকে বলছেন? জি জি, শুনতে পাচ্ছেন? জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সংবাদ যুগের অনুষ্ঠানে ৭১-এর দর্শক শ্রোতা, সঞ্চালক এবং সহ আলোচক সবাইকে শুভেচ্ছা জানাই। দেশে নির্বাচন নিয়ে এখন ব্যাপক আলোচনা এবং সর্বশ্রেণীর সব ধরনের মানুষের আগ্রহ আছে, কিন্তু আরো অনেক প্রত্যাশা আছে। সেই সমস্ত প্রত্যাশাগুলো পূরণের অপেক্ষায় দেশবাসী আছে। বিশেষভাবে দেশের মানুষের লেভেল প্লেইং ফিল্ডটা থাকবে কি থাকবে না এই বিষয়ে একটি প্রশ্ন আছে। রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে তাদের উদ্বেগ আছে এবং সরকারের কাছে দাবি জানিয়েছে যে নানা রকম ক্ষেত্রে এটার ব্যত্যয় আছে। সেই সাথে দেশের নির্বাচনের আগেই কতগুলো যে দাবি আছে সেটা হচ্ছে যে হত্যাকাণ্ডের বিচার হতে হবে, সনদটা দরকার এবং সেই সনদের আইনি ভিত্তি দরকার। এই সমস্ত দিকগুলো অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করুক দেশবাসীর এই প্রত্যাশায় দাবি আছে। এবং সেই সাথে ভোটের ক্ষেত্রে যে ট্র্যাডিশনাল পদ্ধতির পরিবর্তে এখন যে একটি দাবি আছে জামাত ইসলামী সহ অন্যান্য অনেকগুলো দলের সুশীল সমাজের বিভিন্ন পর্যায়ে একটা আলোচনা আছে, কারো কারো দ্বিমত আছে, সেটা থাকতেই পারে, কিন্তু এই জিনিসটা প্রত্যাশা সবাই আছে। তো আমরা আশা করছি যে সরকার এবং দেশের রাজনৈতিক দলগুলো সুশীল সমাজের এবং দেশবাসীর ক্ষেত্র বিশেষে কিছু ধরনের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় দ্বিমত থাকলেও কেবল সবারই যে এটার প্রতি একটি আগ্রহ, প্রত্যাশা, দাবি আছে, এটা যেন মেনে নেন চলাম নির্বাচনের আগের কথা। জি, ঐকমত্য কমিশনে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আপনি একটু বলছিলেন। এই বিষয়গুলোর সুরাহা না হলে কি নির্বাচনে কোনো ধরনের বাধা হয়ে দাঁড়াতে পারে কিনা? সুরাহা না হওয়াটা কি মনে করেন? ঐকমত্য কমিশনের এত আলোচনা, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে দেশের সব রাজনৈতিক দলগুলো যে প্রোগ্রামটা করলো, যে ব্যাপারে ঐক্যমত্য হলো, সেটার আইনি ভিত্তি যদি দেওয়া না হয় তাহলে এই আলোচনা তো নিষ্ফল হয়ে গেল। এটা তো কোনো তাৎপর্য আর থাকলো না। এরকম নিষ্ফল আলোচনার মধ্যে দিয়ে আমরা একটা ব্যাপারে মতামত নিলাম কিন্তু সেটা করলাম না, এটা কেন হবে? এটা দেশবাসীর প্রশ্ন, রাজনৈতিক দলের প্রশ্ন। এই প্রশ্ন নিষ্পত্তি করেই নির্বাচনে যাওয়া দরকার। 8 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং তার আগে এটা মেনে নেওয়া কার্যকরী করার মতো পর্যাপ্ত সময় এখনো আছে বলে আইন বিশেষজ্ঞরা, দেশের পণ্ডিত পর্যায়ের লোকজন সবাই এই জিনিসটা উপলব্ধি করছেন।
দ্বিমত যাদের আছে তাদের কেন আছে সেটা তারা বলেন এবং বলবেন, কিন্তু আসলে কেন তাদের দ্বিমত, কোথায় তাদের সমস্যা, সেই কথাগুলো দেশবাসীর কাছে স্পষ্ট না। জি, আমাদের সাথে সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি যুক্ত হয়েছেন এরই মধ্যে। আমরা তার কাছে একটু ঘুরে আসতে চাই। আপনাকেও স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। ধন্যবাদ। জি, আজ মানে যেই আলোচনাটা শুরু করেছিলাম আসলে সেখানেই আপনার মন্তব্য জানতে চাইবো যে নির্বাচন কমিশনের এই যে সংলাপ আজকে যেটা সুশীল সমাজ এবং শিক্ষাবিদদের সাথে হয়েছে, এটা কতখানি কার্যকরী বলে মনে করেন? এই নিয়ে, এই সংলাপ নিয়ে আপনার মন্তব্য জানাবেন। দেখেন, সংলাপ তো সব, হ্যালো, জি শুনছি। সব সংলাপই আসলে আলোচনা চলে, কার্যকরী যতটা এটা আসলে ইমপ্লিমেন্টেশন যখন হবে তখন বোঝা যাবে যে কতটা কার্যকরী। আপনার এখানে যদি মতামতের বেলায় যদি সবাই একমত থাকে তাহলে তার কোনো সমস্যা হবে না, কিন্তু যখন মতের বাইরে চলে যায়, একজনের আরেকজন মেনে নিতে চায় না, তখনই এটা প্রবলেম হয়। আর তো আমার তো কিছু মনে হয় না। আসলে সবাইকে একমতে আনার প্রক্রিয়াও তো বেশ কঠিন হওয়ারই কথা। আমরা ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে কথা বলছিলাম আমাদের আরেক অতিথির সাথে, মোয়াজ্জেম হোসেন হেলাল। একটুখানি এখানে বলতে চাই জি, যে আপনি দেখেছেন এর আগে সংস্কারগুলো ম্যাক্সিমামই বিএনপি কিন্তু 7 শতাধিক মেনে নিয়েছিল, 8-এর কাছাকাছি, 51টা সম্ভবত শুধু মানে আংশিক মানা হয় নাই। তাতে নিয়ে অনেক কথা হয়েছে। গণতন্ত্র কি বলে? গণতন্ত্র বলে সংখ্যাগরিষ্ঠতার কথা। সংখ্যাগরিষ্ঠতাকে আপনার মেনে নেওয়া, সবগুলো তো আসলে মেনে নেওয়া সম্ভব না। আমরা যে সংসদে থাকি, সংসদেও তো সমস্ত কিছু মেনে নেওয়া হয় না। এইখানে যেমন ধরেন যে হঠাৎ করে সংস্কারের মধ্যে পিআর আসলো, পিআরটা হঠাৎ করে আসলো। পিআর আপনি বলেন যে যেখানে আইন নাই, যেটা সংবিধানে নাই, সেটা তো হঠাৎ করে মানা সম্ভব না। তারপরেও তো একটা দল আন্দোলন করছে। আমরা তো সব দলের প্রতি, আন্দোলনের প্রতি শ্রদ্ধা আছে আমাদের, কিন্তু কতটা সম্ভব কতটা সম্ভব না এটাও একটা ব্যাপার, ঠিক না? আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি। জি, তো যেটি বলছিলাম যে ঐকমত্য কমিশনে তো বেশ কিছু বিষয় উঠেছে। তার মধ্যে যেটি বলছিলেন যে অনেকগুলো বিষয়েই রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে, কিন্তু উত্থাপিত বিষয়গুলো সুরাহা না হলে নির্বাচনের পথে সেটা কি একটা বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করেন কিনা? দেখেন, এইখানে যেটাই সুরাহা হোক না কেন, আগামী সংসদ চালু হওয়ার পরে, নির্বাচনের পরে সংসদ হলে সংসদে ওটা সফলতা দেখবে। এছাড়া তো সবটা মানে বিল আকারে পাস না হবে, সংশোধনী না হবে, তখন তো এটা সম্ভব নয়, আমার যদি ভুল না হয়। আসছি আপনার কাছে আবারও। মোয়াজ্জেম হোসেন হেলাল, আপনার কাছে আসতে চাই। তথ্য উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন যে প্রশাসনের সব জায়গায় এখন বিএনপি এবং জামাতের কর্মীরা বসে আছেন। এমত অবস্থায় সুষ্ঠু নির্বাচন নিয়ে একটা শঙ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কি বলবেন এটা নিয়ে? এটা তো একটা অবাক করা কথা আর কি। সব জায়গায় মানে জামাত শিবিরের কথা বলা আছে, বিএনপি সব এবং জায়গায় জামাতের কর্মীরা এরকম বলেছেন তিনি। বিএনপি এবং জামাতের। তো প্রশাসনে যারা নির্বাচন মানে আছেন, তারা সরকারি প্রক্রিয়ায় পিএসসির পরীক্ষার মধ্য দিয়ে এবং দেশের আইনমতো প্রক্রিয়ার মধ্যে তারা কি বিএনপি এর জামাত করে না। কিন্তু তারপরেও কারো মত, কারো দৃষ্টিভঙ্গি থাকতে পারে। এই ক্ষেত্রেই আমরা বলেছি লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে এবং কোথায় সমস্যা আছে সেটা দেখতে হবে। তো এখন সেক্ষেত্রে নির্বাচন কমিশন যখন দায়িত্বে আসবে, অর্থাৎ নির্বাচন, তখন তারা সেটা দেখবে। কিন্তু আমরা একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার এখানে দেশবাসী এনেছেন,
বিশেষভাবে 15 বছরের ফ্যাসিস্ট সরকারের আমলে দেশে যতগুলো নির্বাচন হয়েছে সেই সমস্ত নির্বাচনগুলো কিভাবে হয়েছে আমরা দেখেছি। তাদের মধ্যে থেকে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল এই সমস্ত সরকারি বেসরকারি মানে প্রশাসনের সাথে যে জড়িত আছে তাদেরকে সরাই নিতে হবে এবং তাদের নাম তাদের যাবতীয় পরিচয় এটা চিহ্নিত এবং দেশবাসী জানে, প্রশাসনের কাছে সেগুলো স্পষ্ট। আর যারা আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে একেবারেই দলীয় বিবেচনায়, সেটা সে যে দলের হোক না কেন, সেক্ষেত্রে সরকারকে সেটা দেখতে হবে এবং নির্বাচন কমিশনকেও সেটা দেখতে হবে এবং তারপরে নিরপেক্ষ সৎ এবং যোগ্য অফিসারদেরকে এবং কর্মকর্তাদেরকে বিভিন্ন জায়গায় এখানে আনতে হবে। এখানে আমি আরেকটু বলতে চাচ্ছি যে আমাদের সহ আলোচন সাবেক এমপি উনি জাতীয় সংসদ নির্বাচনের পরে অনেক সব আইন পাশ করার প্রক্রিয়া আছে, কিন্তু যেই জিনিসটা আমরা সিদ্ধান্ত নিলাম, ঐক্যমত্য হলাম, সেটার আইনি ভিত্তি দিয়েই জাতীয় সংসদে দিতে হবে। আমরা অঙ্গীকার করলাম, অঙ্গীকার করার পরে সেটা যদি বাস্তবায়িত না হয়, যার নজির অতীতে আছে, সেই সমস্ত আলোচনাগুলো করতে গেলে সময় অনেক বেশি দরকার। তবু আমরা বলি যে দেখেন, এখন কেয়ারটেকার সরকার ব্যবস্থাটা আমরা কিন্তু সবসময় মনে করছি যে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার জন্য এটা অত্যন্ত বেশি জরুরি এবং একটি লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে দিয়ে জাতীয় নির্বাচন জুলাই সনদ প্রসঙ্গ আমি নিয়ে আসবো, জুলাই সনদ প্রসঙ্গে আপনার কাছে আমি আসছি। তবে তথ্য উপদেষ্টার বক্তব্যটি নিয়ে আমি একটু নীলুফার চৌধুরী মনির কাছ থেকেও জানতে চাই তিনি শুনেছেন কিনা এই বক্তব্যটি এবং তার এটা নিয়ে মন্তব্য আছে কিনা কোনো। নীলুফার চৌধুরী মনি, প্রশাসনের সব জায়গায় এখন বিএনপি এবং জামাতের কর্মীরা আছেন, কাজেই এমত অবস্থায় সুষ্ঠু নির্বাচন কিছুটা ঝুঁকি আছে। এই ধরনের মন্তব্য নিয়ে আপনার দিক থেকে প্রতিক্রিয়া জানতে চাই। দেখেন, জামাতের কতটা আছে আমি বলতে পারবো না, তবে প্রশাসনে বিএনপির যে খুব বেশি প্রশাসনিক কর্মকর্তারা আছে আমি এটা বিশ্বাস করি না। কারণ ডিসিএস এবং এসপি এদের কিন্তু অনেক দায়িত্ব থাকে, গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেইখানে আমার জানা মতে বিএনপি ডিসি ছিল মাত্র 2টা, সেই 2টার মধ্যেও একটাকে উইথড্র করে নিয়ে আসা হয়েছে। সো এসপিও ঠিক একই অবস্থা। আমরা যে বিএনপির আদলে আমরা দেখি জামাতের ডিসিএসপিরাই সব জায়গায় এখানে ভিড় জমা করছে এবং তাদের পক্ষেই কাজ করছে। এখানে বিএনপির প্রশাসন এটা আমি বিশ্বাস করি না। আমি মনে করি যে আপনার পুরানো ফ্যাসিস্ট সরকারের প্রশাসন আছে, সেই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জামাতের আপনার প্রশাসন আছে। এর বাইরে আমি বিএনপির যেটা 2% বা 5% এটাকে প্রশাসন বলা হয় না। নির্বাচনে এটা একটা বিশাল বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করি। জুলাই সনদ প্রসঙ্গে আসতে চাই, আপনার কাছেই প্রথমে জানবো নীলুফার চৌধুরী মনি, জুলাই সনদ বাস্তবায়নের কথা বারবারই আসছে। এখানে আমি একটু বলে রাখি, আপনি যেভাবে বললেন, জাস্ট এ মিনিট একটু প্লিজ, আর কি যে কথা বলছে যে জামাতের মানে মানে কর্মকর্তারা আছেন প্রশাসনে, এটার কোনো প্রমাণ থাকলে দেবেন, রাষ্ট্র এবং সরকার সেটা দেখবেন আর কি। তো এখন এইভাবে যে ঢালাও মন্তব্য করলে তো আসলে এটাই লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে। আসলে যারা যেখানে বসে সরকার পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের কাজের ক্ষেত্রে সরকার নিরপেক্ষ। প্রমাণ তুলে ধরতে চাই, কাইন্ডলি যদি একটু আমাকে সুযোগ দেন। সেটা হলো যে কিছুদিন আগে আমার কথাটা শেষ করি আর কি, আমার কথাটা সেইখানে বাংলাদেশের ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের ভিসিরা জামাতপন্থী এবং সেইখানে এই যে ডাকসুর যে এখন ব্যালট পেপার গুলো পাওয়া গেল, আজকে ভিসি নিজেও স্বীকার করেছেন যে এই যে 4 গুণ 5 গুণ ব্যালট পেপার কেন ছাপানো হয়েছিল আমরা অজ্ঞাত, আমরা জানি না। তো সেই রকম যদি সবখানে যদি প্রশাসনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে প্রশাসন এরকম যে ভূমিকা রাখবে না, এর প্রমাণ কি? এটা আমরা কোথা থেকে বুঝবো যে এই ভূমিকাটা তারা রাখবে না? এবং সে একই অবস্থায় ভিসি বললেন যে হতে পারে, কিন্তু নির্বাচন ঠিক হয়েছে, এটা কিন্তু উনি প্রমাণ ছাড়া কথা বললেন, প্রমাণ দিয়ে কিন্তু বলতে পারেন নাই। যেখানে আপনার নির্বাচনে ব্যালট বাক্সের মুড়িগুলো চেয়েছিল ছাত্ররা, সেটাও কিন্তু ওনারা দেন নাই। তো এইখান থেকেই বোঝা যায় যে ছোট্ট একটা প্রতিষ্ঠানে যখন নির্বাচন এরকম আপনার গড়িমসি হয়, নির্বাচনে এত গরমিল হয়,
সেখানে জাতীয় নির্বাচনে 300 আসনে কিভাবে সম্ভব? আমার হিসাব মিলে না। আমার জামাত ভাই যদি কিছু মনে করে, আমার কিছু বলার নাই। যে আমি 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 কি একটু রিপ্লাই দিতে পারি আমার জি 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 আমরা শুনছি। জি জি আসলে একটি ছোট্ট নির্বাচনকে প্রথম থেকেই এটাকে প্রশ্নবিদ্ধ করার একটা অপচেষ্টা ছিল। এখানে প্রায় 40,000 ভোট আর 32,000 ভোট এখানে কাস্ট হয়েছে, প্রায় 78% ভোট কাস্ট হয়েছে। হাজার হাজার ছাত্র ছাত্রীরা সেখানে উৎসাহের সাথে ভোট দিয়েছে। এটা তো সত্য কথা। সত্যকে নানা কায়দায় এটাকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা, এটা মানে না। বিশেষভাবে ধরেন আহ ইতিপূর্বে ফ্যাসিস্ট আমলে 3টা নির্বাচন বলছেন যে এত পার্সেন্ট ভোট হয়েছে, বিড়াল আর কুকুর গিয়ে ভোট দেয় নাই, ভোট দিয়েছে, কিন্তু সেটাকে দেখাইছে যে 50%-এর উপরে ভোট হয়েছে। দেশবাসী সেটা মেনে নেয় নাই। রাতের ভোট দিনে নিয়েছে, দিনের ভোট রাতে নিয়েছে, এটা তো দেশবাসী মনে নেয় নাই। আর তারপরে আমি আর ডামির নির্বাচন, সেটাও মেনে নেয় নাই। আর ভোট না হয়ে যদি সেখানে দেখা যায় 78% ভোট হয়েছে, তাহলে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই তো প্রতিবাদ করতো, ছাত্রীরাই তো প্রতিবাদ করতো। এখন কোথায় ভুল হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কমিশনকে তারা বলবেন, কিন্তু ভোটাররা ভোট দিয়েছে। ভোটের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দাবি উঠুক, কিন্তু রাজনৈতিক ময়দান থেকে যে দাবিটা আসছে সেই জিনিসটা। ভোটের সঙ্গে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ব্যালট পেপারের কোনো মিল থাকছে না। 1.5 লাখের মতো ব্যালট পেপার ছাপানো হয়েছে। এই এতগুলো ব্যালট পেপার কেন ছাপানো হলো, এটাই আমরা আসলে জানতে চাই। সেটা উনি জাস্ট যে বক্তব্যটা দিয়েছেন, আমার মনে হয় সেখানেও ভিন্ন ব্যাখ্যা বিভিন্ন মিডিয়া থেকে আসে। ওনার বক্তব্যের ব্যাখ্যা আমি দিতে যাব না, কারণ উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু আমি সত্য কথা যেটা আছে, দেশের মানুষ দেখেছে একটি উৎসবমুখর নির্বাচন হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কোন ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু একটি উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে হাজার হাজার ছাত্রছাত্রী ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, এবং সেই নির্বাচনের ক্ষেত্রে কোন রকম বিভ্রান্তি তৈরি করে এই নির্বাচনকে এই জায়গাটি পরিষ্কার হতে নিশ্চয়ই যেটি বলছিলেন আপনারাও, যে তদন্ত সাপেক্ষ ব্যাপার রয়েছে। আমাদের আলোচনাও কিছুটা আসলে অমীমাংসিতই থেকে গেল। আমরা আজকে আলোচনা মূলত শুরু করতে চেয়েছিলাম নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন মহলের সংলাপ প্রসঙ্গে, তবে সময় ইতিমধ্যেই ফুরিয়ে গেছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ।